গ্রামের মানুষও যেন নাগরিক সুবিধা পায় সেই লক্ষ্যে তৃণমূল থেকে উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে 5 যাত্রী নিহত, আহত আরো বেশ কয়েকজন। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে 2 জনের মৃত্যু। ভোটের দিন ঘনিয়ে আসলেও ফরিদপুরের নগরকান্দা ও সালথায় জমেনি উপজেলা নির্বাচন। প্রার্থী ও সমর্থকদের মধ্যে আমেজ থাকলেও মাথা ব্যথা নেই কৃষকদের। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইথি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি শওলা ইসলাম বর্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গ্রামের মানুষও যেন নাগরিক সুবিধা পায় সে লক্ষ্যে তৃণমূল থেকে উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অর্থনীতির সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণদের উদ্দেশ্যে বলেন, চাকরির পিছনে না ছুটে নিজের পায়ে দাঁড়াতে হবে। এ সময় তিনি জাতির পিতার কথা উল্লেখ করে বলেন, মাত্র 3 বছর 7 মাসের মধ্যে একটি বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ নির্বাসন শেষে 1981 সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি। এই দিনে বিকেল 4:30টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখতে ছুটে আসেন লাখো মানুষ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1981 সালের এই দিনে সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। ওই দিন বিকেল 4:30টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখতে ওই দিন ছুটে আসেন লাখো মানুষ। মিছিল আর জনস্রোতের শহরে পরিণত হয় রাজধানী ঢাকা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে স্লোগান। ঝড় বৃষ্টিও গতিরোধ করতে পারেনি মিছিলের। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লাখো জনতার সংবর্ধনায় বঙ্গবন্ধু কন্যা সেদিন বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার হত্যার প্রতিশোধ গ্রহণে নিজের জীবনকে উৎসর্গ করার কথা জানান। বাঙালি জাতির আর্থসামাজিক তথা সার্বিক মুক্তি ছিনিয়ে আনার শপথ গ্রহণ করেন তিনি। শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আজকে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে জানান আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ, বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল দেশ এবং জাতি হিসাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করুক। শেখ হাসিনার নেতৃত্বে আজকে এই আশা, তার সেই অসম্পূর্ণ কাজ তিনি সমাপ্ত করে আজকে পৃথিবীর বুকে বাঙালি জাতিকে এবং বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। মানিকগঞ্জে প্রায় 30 কোটি টাকা ব্যয় সেতু নির্মিত হলেও দুপাশে সংযোগ সড়ক না হওয়ায় তা জনগণের কোনো কাজে আসছে না। ফলে দুর্ভোগ পোহাচ্ছে 2 উপজেলার মানুষ। 2 বছর ধরে অচল অবস্থায় কালীগঙ্গা নদীর উপর দাঁড়িয়ে আছে সেতুটি। জমি অধিগ্রহণের জটিলতায় এপ্রোচ সড়কের কাজ আটকে থাকলেও দ্রুত সমস্যা সমাধানের কথা জানায় সংশ্লিষ্টরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীর ওপর 2018 সালে 30 কোটি টাকা ব্যয়ে 365 মিটার সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2022 সালের 25 ফেব্রুয়ারি নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় অচল অবস্থায় দাঁড়িয়ে আছে সেতুটি। ফলে বর্ষা ও শুষ্ক মৌসুমে ভোগান্তি পোহাতে হচ্ছে ঘিওর দৌলতপুর উপজেলার 50 গ্রামের মানুষকে। সংযোগ সড়কের অভাবে সেতুর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষগুলো। কোন রাস্তাঘাট নাই, আমাকে মা বিজির ভুল পশুপ্রধানের ত্রুটলে আমাকে মরণ। বৃষ্টি হইলে এবারে আমাদের অনেক সুবিধা হয় ভাই, আমরা চলাফেরা করতে আরাম পাই। মাঝে মাঝে রিসান গাড়ে উঠায় আজ না কাল না পশু। ব্রিজতে আমরা চলাফেরা করতে পারতেছি না,
কোনো উপকার আসতেছে না আমাদের। সুবিধাটা করার জন্য যদি ব্রিজটা হয় তো আমরা তো এটার জন্য খুশি আছি, কিন্তু এটাই তো হয় না। গাড়ি চালাইলেও অনেক লোক তো যাতায়াত করে এই জায়গায়। সেতুটা কমপ্লিট থাকতো তাহলে আমার হারতে হতো না ভাই। সেতু আমাদের কমপ্লিট হইলে আমরা অল্প সময় আমরা মানিকগঞ্জ যাইতে পারবো। 2, 4, 5, 7 কিলোমিটার জায়গা আমাদের এখান থেকে। আগামী 6 মাসের মধ্যে সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে সেতুটি ব্যবহারের উপযোগী করার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রকৌশল বিভাগ। দুই পাশের অ্যাপ্রোচের মধ্যে এক পাশের অ্যাপ্রোচে আপনারা দেখবেন যে বালি ফেলে আমরা এমবেকমেন্ট তৈরি করেছি। গত সপ্তাহে আমরা ডিমার্কেশনটা পেয়েছি। সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে দ্রুত সেতুটি ব্যবহার করতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কুমিল্লার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে 5 যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ওসি লোকমান হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিল্যাক্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি মহাসড়কের 14 গ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়, আহত হন প্রায় 15 জন। আহতদের উদ্ধার করে 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাবনায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে। শহরের বাইপাস মোড়ে এসোর্ট গ্যাস পাম্পের নিকট মোটরসাইকেল ও স্কয়ার গ্রুপের ট্রাকের সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহত নাইম সরকার আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের মৃত লিয়াকত সর্দারের ছেলে। পাবনা সদর থানার ওসি রওশন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। চাঁপাইনবাবগঞ্জে বাড়ির পাশে আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ও মহারাজপুর ইউনিয়নের মধ্য শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হল রিশাদ ও তারিফা খাতুন। বৃহস্পতিবার তারা বজ্রপাতে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ রূপক জানান, সন্ধ্যার দিকে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় তারা নিজ বাড়ির পাশে আম বাগানে আম কুড়াতে যায়। হঠাৎ ঝড় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। ভোটের দিন ঘনিয়ে আসলেও ফরিদপুরের নগরকান্দা ও সালথায় জমে ওঠেনি উপজেলা নির্বাচন। কৃষি প্রধান অঞ্চলটিতে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ভোটের আমেজ থাকলেও নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা নেই কৃষকদের। প্রার্থীরা বলছেন, নির্বাচিত হতে পারলে কৃষকই বেশি নজরে দিবেন তারা। ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম জনি রিপোর্ট। প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে ফরিদপুরের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে জেলার নগরকান্দা ও সালথার ভোটারদের মাঝে ভোট প্রার্থনায় নেমেছেন প্রার্থীরা। প্রার্থী ও সমর্থকদের মাঝে ভোটের আমেজ দেখা গেলেও উল্টো চিত্র ভোটারদের মাঝে। 90% কৃষি নির্ভর অঞ্চলটিতে নির্বাচন ঘনিয়ে আসলেও নির্বাচনের আমেজ নেই কৃষকদের মাঝে। সবার ব্যস্ততা ফসলি মাঠে। আমার হলো পেটে ভাতের চিন্তা, আমার তো চিন্তা না পাগল। উপজেলা চেয়ারম্যান কোনোদিন ডাহে নাই যে আসনাটি দাঁতপুর গয়াসপুর সেই কিছুই কইরা দেয় না। নির্বাচন গেলে এই আইছে কয় যে দিবানে এত আপনারা যায়েন, এনে তো তাগো বিপদ, আমাকে পরে উদ্ধারও কর না, বিপদে পড়লি। রাজনীতি তো পেট চলবে না, ধান কাটবো, ধান ঘরে নিব, বছরে খাবার থাকবে ঘরে, এটারে আগে গুরুত্ব দিতে হবে, তারপরে হলো আগে পেট নীতি পরে রাজনীতি। ভোটারদের আকৃষ্ট করতে মিষ্টি কথার ফুলঝুরি সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। কৃষকদের সাথে থেকেই তাদের সমস্ত রকমের সহযোগিতা নিয়ে এবং তাদের পাশে আমি সবসময় থেকে আমি যেন এই কৃষকদের উন্নয়নের সহযোগী হতে পারি। আমাদের এখানে আরও 100 পেঁয়াজের ঘর আমরা করতে পারি, এই জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আশা করি আমরা এটা পেয়ে যাব। ভোটারদের আকৃষ্ট করতে মিষ্টি কথার ফুলঝুরি সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত নগরকান্দা ও সালথা উপজেলায় মোট ভোটার সংখ্যা 3,07,567 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 1,59,788 জন ও নারী ভোটার সংখ্যা 1,47,779 জন, যাদের সিংহভাগই কৃষিকাজে জড়িত। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। ফরিদপুরের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী 21 মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, তো সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ফরিদপুরের নগরকান্দা এবং সালথায় ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থী এবং সমর্থকেরা। তো আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করেছি যে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ভোটের আমেজ লক্ষ্য করা গেলেও কিন্তু এই অঞ্চলের কৃষকদের মাঝে কিন্তু আমরা কোনো ধরনের
আমেজ লক্ষ্য করছি না। আমরা যেমনটি দেখছি যে ফরিদপুরের নগরকান্দা এবং সালথা উপজেলা কিন্তু 90% মানুষ কোনো না কোনোভাবেই কৃষির সঙ্গে জড়িত। আপনারা দেখছেন যে এই অঞ্চলটিতে বর্তমানে ধান কর্তনের মৌসুম চলছে, যার কারণে এইখানকার কৃষকদের মাঝে বলা যায় যে সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনের আমেজ কিন্তু ফুটে ওঠেনি। আমরা এখানকার কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা এই মুহূর্তে তাদেরকে নির্বাচনের চেয়ে তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে জমি থেকে ধান কর্তন করে বাড়িতে তোলা। তো সব মিলে আমরা যেমনটি দেখেছি যে আসন্ন 21 মে যে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে যে ভোটার উপস্থিতি নিয়ে কিন্তু এখানকার প্রার্থীরাও এক ধরনের শঙ্কায় রয়েছেন। আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে যেহেতু নগরকান্দা এবং সালথা উপজেলা সর্বোচ্চ যে কৃষির সঙ্গে জড়িত, বেশিরভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত, যার কারণে এই অঞ্চলের যদি জনপ্রতিনিধি হয়ে কোনো উন্নয়ন করতে হয় সেটি কিন্তু কৃষিতেই করতে হবে। তো তারাও কিন্তু তাদের যে নির্বাচন ইস্তেহারে কিন্তু তারা এমনটি প্রতিশ্রুতি দিচ্ছেন কৃষকদের। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের নগরকান্দা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। শফিকুল ইসলাম জনি, আপনাকে ধন্যবাদ। আসন্ন ষষ্ঠ ধাপে শরীয়তপুরের গোসাইরঘাট উপজেলা পরিষদ নির্বাচনে বিশাল মিছিল ও জনসভা করেছেন ঘোড়া প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ও যুব উদ্যোক্তা মাসুদ আলম। গোসাইরঘাট ডাকবাংলো থেকে প্রায় 10,000 লোক নিয়ে বাজারে লিফলেট বিতরণ করেন। দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী মাসুদ আলমের প্রচার প্রচারণা সরগরম হয়ে উঠেছে। পাশাপাশি উপজেলাকে বেকারত্ব দূরীকরণ লক্ষ্য নিয়ে মাঠ দখল করে জনজরিপে এগিয়ে রয়েছে, তারই প্রমাণ এই বিশাল মিছিল ও জনসভা বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান প্রার্থী মাসুদ আলম। আসলে এটা জনপ্রিয়, এটা ভালোবাসা, মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ বুঝতে পারছে যে আমি যেহেতু তরুণ, আমি তরুণ দুনিয়ায় কাজ করব এবং এই উপজেলাকে কিভাবে একটা স্মার্ট উপজেলা গঠন করা যায় সেই প্রতিশ্রুতি যেহেতু আমি দিয়েছি এবং মানুষের ভালোবাসা অর্জন করেছি। যাত্রী না পাওয়ার পাশাপাশি বিভিন্ন অভিযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত 13টি বিদেশি সংস্থা বিমান পরিচালনা বন্ধ করেছে। জানা গেছে, মেগা প্রকল্পের ফলে দেশের দ্বিতীয় বৃহৎ এই বিমানবন্দরের সক্ষমতা বাড়লেও আন্তর্জাতিক রুটের ফ্লাইট পরিচালনা সংস্থাগুলো নিজেদের গুটিয়ে নিচ্ছে। শাহ আমানত বিমানবন্দর দিয়ে 19টি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করলেও বর্তমানে তা নেমে হয়েছে 6টি। সময়ের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে শাহ আমানত আন্তর্জাতিক রুটও। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ গণমাধ্যমকে বলেন, বিদেশি বিমান সংস্থাগুলো এখনও ব্যবসা করতে এসেছে, তারা প্রয়োজনীয় সংখ্যক যাত্রী না পেয়ে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলটির জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা 71 চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভিন জামান কল্পনা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সিলেট নগরীর মীরাবাজারে একটি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 12টার দিকে নগরীর মীরাবাজারে বিরতি ফিলিং স্টেশনে একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মীরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে অ্যাম্বুলেন্সে গ্যাস নেওয়ার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর পরপরই পাম্পে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত বছরের 5 সেপ্টেম্বর একই গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় 6 জন লোক নিহত হয়েছিলেন। গাজীপুরের টঙ্গী শিলমুন এলাকায় প্লাস্টিকের দানা তৈরির গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল রাত 11টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে তার বন্ধ গোডাউনে আগুনের সূত্রপাত হয়। গোডাউনের ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় মুহূর্তের মধ্যে গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, চট্টগ্রামে আদৌ হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের প্রয়োজন আছে কিনা তা যাচাই বাছাই করা হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির অভিষেক 2024 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এমন কোনো আচরণ করা যাবে না যাতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় জানিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব আইনজীবী ও বিচারকদের। এখন এক ফসলি জমিতে বছরে 2, 3 ও 4 ফসল পাচ্ছেন কৃষকরা। বর্তমানে ধান উৎপাদনে পাশাপাশি অতিরিক্ত ফসল হিসেবে সরিষা চাষে কৃষক আগ্রহী হচ্ছে। ফলে গত বছরের চেয়ে দেশে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডিইজি ডক্টর শাহজাহান কবির। টাঙ্গাইলের ধনবাড়ির মুসুদ্দি গ্রামের বটতলায় মাঠ দিবসে এসব কথা বলেন তিনি। এবারে আমাদের কৃষি। রংপুরের পীরগাছায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের বি হাইব্রিড ধান 8 এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পীরগাছায় অনন্তরাম কাটা নদীর খাল এলাকায় এলজিইডি এসএসডব্লিউ আরডিপি জাইকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত ফসল কর্তন ও মাঠ দিবসে উপস্থিত ছিলেন ধান গবেষণা ইনস্টিটিউট ঊর্ধ্বতম কর্মকর্তা ডাক্তার আনোয়ারা আক্তার, ডাক্তার সেলিনা জাহান, পীরগাছা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সহ শতাধিক কৃষক কৃষানী। দিনাজপুরের ফুলবাড়িতে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। এখন ভুট্টা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কঠোর পরিশ্রমে অর্জিত ভুট্টার ভালো ফলন ও ভালো বাজার দাম পাওয়ায় খুশি কৃষকেরা। উপজেলায় 4010 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 48,120 মেট্রিক টন বলে জানান উপজেলা কৃষি অফিসার রুমান আক্তার। টাঙ্গাইল নাগলপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাষ সংগ্রহ 2023-2024 উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে এলএসডি প্রাঙ্গণে ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা গোলাম মাসুম প্রধান, এ সময় উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, খাদ্যশস্য গুদাম পরিদর্শক বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালমনিরহাটে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক সম্রাট জয়নুল আবেদিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার হাতীবান্ধা উপজেলার ভোটমারি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব 13 এর একটি টহল দল ওই বাজারে অভিযান চালায়। এ সময় যানবাহনের জন্য অপেক্ষায় থাকা জয়নুল আবেদিনকে তার সাথে থাকা 410 বোতল ফেন্সিডিল সহ আটক করে র্যাব। আটক জয়নুল আবেদিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা 22 বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শামসুদ্দিন নামের ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বেগমগঞ্জের চৌরাস্তা পৌর বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব 11 CPC 3 নোয়াখালী কোম্পানি কমান্ডার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ। তিনি বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে 8 লাখ পিস নকল শুল্ক করের স্টিকার সিগারেটের ব্যান্ড রোল জব্দ করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সাথে জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা এসব ব্র্যান্ড রোলের আনুমানিক বাজার মূল্য 5 কোটি টাকা। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে নেয়া প্রায় 5 কিলোমিটার আবাসিক এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে মেঘনা তিতাস গ্যাস কর্তৃপক্ষ। উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি, আলিপুরা ও পৈখারপাড় গ্রামে এই অভিযান পরিচালনা হয়। এ সময় গ্যাস সংযোগে ব্যবহৃত 5 কিলোমিটার এলাকার পাইপ জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল ফারুক।
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা ও ব্যানার ফেস্টুন লাগানোর অভিযোগে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনের 3 চেয়ারম্যান প্রার্থী ও 2 ভাইস চেয়ারম্যান প্রার্থীকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোনাব্বের হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে প্রার্থীদের প্রচার প্রচারণার ব্যানার অপসারণ করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বাগেরহাটের চিতলমারীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে এমপির মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালানো, দলীয় প্রভাব খাটিয়ে ভোট চাওয়া সহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন SM ওহিদুজ্জামান নামের এক চেয়ারম্যান প্রার্থী। বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন। নির্বাচন বর্জন করতে বাধ্য করেছে। পটুয়াখালী রাঙ্গামালী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বাসেট সর্দারের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই জনসমাগম করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মিজানুর রহমান খান। বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ঝালকাঠির নলছিটিতে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোট পেতে জনসংযোগ, উঠান বৈঠক সহ মাইক দিয়ে চলছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন খান সেলিমের পক্ষে দপদপিয়া ইউনিয়নে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক সহ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। এদিকে দপদপিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম খান টুটু, নাসির উদ্দিন বৃদ্ধা সহ নেতাকর্মীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন। নির্বাচনে 3 জন চেয়ারম্যান প্রার্থী, 5 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, 6 জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফারাক্কা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বিএনপির জলবায়ু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। অন্যদিকে কৃষক বাঁচাও, শ্রমিক বাঁচাও, পরিবেশ বাঁচাও আন্দোলনের আয়োজনে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও কৃষক নেতা SM গোলাম কবির। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের দাবি নিশ্চিতে খুলনায় তৃণমূল পর্যায়ে নারী নেত্রীদের সাথে সংসদ সদস্যদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নারী নেত্রীদের সংগঠন অপরাজিতা নেটওয়ার্কের উদ্যোগে নগরীর একটি হোটেলে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অপরাজিতা নেটওয়ার্কের বিভাগীয় সভাপতি রিজিয়া পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট 3 আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। বিশেষ অতিথি ছিলেন খুলনা 1 আসনের সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় ও সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা হয়। প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব। জেলা প্রশাসক আবু জাফর রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। বরিশালের গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মনিরুজ্জামান সহ অন্যান্যরা। শেরপুরের শ্রীবর্দী উপজেলা পর্যায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শ্রীবর্দী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন। তামাক বিরোধী প্রশিক্ষণের উপর নানা দিক তুলে ধরে বক্তব্য দেন শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহাত চৌধুরী। পরে সচিত্র প্রতিবেদনে তুলে ধরেন ডাক্তার সাবরিনা আক্তার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED যশোর জেলার সকল দরদাতাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় যশোর LGED তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহানুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন LGED খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন LGED সদর দপ্তরের ফোকাল পয়েন্ট গোলাম ইয়াজদানি, LGEDর প্রকৌশলী শরীফুল ইসলাম।
কেরানীগঞ্জ প্রেস ক্লাবে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল এই সভা ও সংবর্ধনার আয়োজন করে কেরানীগঞ্জ প্রেস ক্লাব। এতে ক্লাবের নবনির্মিত কমিটির সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ শামসুল ইসলাম সনেট সহ কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক মুজিবুর রহমান, মিয়া আব্দুল হান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ সেনাবাহিনী জলক্রিয়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ পদাতিক ডিভিশনের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুয়েন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ জুবাইর সালেহিন। এ সময় ঘাটাইল এরিয়ার ১৯ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্রামের মানুষও যেন নাগরিক সুবিধা পায় সে লক্ষ্যে তৃণমূল থেকে উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। কুমিল্লার ১৪ গ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৫ যাত্রী নিহত, আহত আরও বেশ কয়েকজন। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু। ভোটের দিন ঘনিয়ে আসলেও ফরিদপুরে নগরকান্দা ও সালথায় জমিনে উপজেলা নির্বাচন। প্রার্থী ও সমর্থকদের মধ্যে আমেজ থাকলেও মাথা ব্যথা নেই কৃষকদের। দর্শক, এখনকার সংবাদ ছিল পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন /mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytvবাংলা, Facebook /mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।